একবার ভাবুন তো, একজন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়ে ২২ কিলোমিটার দূরে গিয়ে কাউকে খুন করে ফেলল, আর সকালে উঠে তার কিছুই মনে নেই। একেবারে সিনেমার গল্পের মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো গল্প নয়, এটা কেনেথ পার্কস নামের একজনের বাস্তব জীবনের ঘটনা। চলুন আজ আমরা এই অবিশ্বাস্য ঘটনার পেছনের বিজ্ঞান আর আইনি মারপ্যাচ নিয়ে একটু গভীরে যাই। ঘটনাটা ১৯৮৭ সালের ২৪শে মে রাতের। কেনেথ পার্কস বাড়ির সোফাতেই ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু মাঝরাতে গভীর ঘুমের মধ্যেই তিনি বাড়ি থেকে বের হন, প্রায় ২২ কিলোমিটার ড্রাইভ করে তার শ্বশুরবাড়িতে পৌঁছান। আর সেখানে তিনি তার শাশুড়িকে হত্যা করেন এবং শ্বশুরকে মারাত্মকভাবে জখম করেন। এরপর তিনি সোজা থানায় চলে যান আর পুলিশকে বলেন, আমার মনে হয় আমি দুজন মানুষকে খুন করে ফেলেছি। অবাক করা ব্যাপার হলো, তার নিজের হাতেও গভীর ক্ষত ছিল, কিন্তু তিনি কোনো ব্যথাই অনুভব করছিলেন না। কিন্তু এই গল্পের সবচেয়ে অদ্ভুত মোড় কোনটা জানেন? কেনেথ পার্কসের দাবি ছিল এই পুরো ঘটনাটা যখন ঘটছে তিনি তখন গভীর ঘুমে ছিলেন। তার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। তাহলে প্রশ্নটা হলো, একজন মানুষকে সত্যিই ঘুমের ঘোরে এতটা জটিল আর ভয়ঙ্কর কাজ করতে পারে? এটা কি আদৌ সম্ভব? এই অবিশ্বাস্য দাবির সত্যতা বুঝতে হলে আমাদের আগে ঘুমের মধ্যে হাঁটার পেছনের বিজ্ঞানটা একটু জেনে নিতে হবে। চলুন আমাদের মস্তিষ্কের এই রহস্যময় জগতের ভেতরে একটু ঢুমারা যাক। মেডিকেলের ভাষায় ঘুমের মধ্যে হাঁটাকে বলে সোমন্যাম্বুলিজম। এটা আসলে এক ধরনের স্লিপ ডিসঅর্ডার, যেখানে একজন মানুষ গভীর ঘুমের মধ্যেই হাঁটাচলা থেকে শুরু করে নানা রকম জটিল কাজ করতে পারে। বাইরে থেকে দেখে মনে হবে সে হয়তো জেগেই আছে, কিন্তু আসলে তার মস্তিষ্ক তখনও ঘুমন্ত, আর সে কি করছে সে ব্যাপারে সে পুরোপুরি অচেতন থাকে। আচ্ছা, আমাদের ঘুম কিন্তু একটানা একই রকম থাকে না। এটা কয়েকটা ধাপ বা সাইকেলের মধ্যে দিয়ে চলে। প্রথমে আমরা N1 স্টেজে থাকি, যেটা খুব হালকা ঘুম। তারপর N2তে ঘুমটা আরেকটু গভীর হয়। এরপর আসে N3, যেটা হলো সবচেয়ে গভীর ঘুমের স্টেজ। আর সবশেষে আসে REM বা র্যাপিড আই মুভমেন্ট স্টেজ, যে সময় আমরা মূলত স্বপ্ন দেখি। এই পুরো চক্রটা প্রতি ৯০ থেকে ১১০ মিনিট পর পর সারা রাত ধরে চলতে থাকে। ঘুমের প্রধান দুটো ভাগ হল NREM আর REM, আর এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে কিন্তু আসল রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। ঘুমের মধ্যে হাঁটা বা সোমরাম্বুলিজম হয় NREM ঘুমের সবচেয়ে গভীর পর্যায়, মানে ওই N3 স্টেজে। এই সময় আমাদের শরীর নড়াচড়া করতে পারে। অন্যদিকে REM ঘুমের সময় আমাদের মস্তিষ্ক খুব অ্যাক্টিভ থাকে, আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমাদের শরীরটা তখন বলতে গেলে প্রায় প্যারালাইজড অবস্থায় থাকে। এ কারণে স্বপ্ন দেখার সময় আমরা হাত পা ছুঁড়ে কাউকে আঘাত করি না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, ঘুমের মধ্যে হাঁটার সময় মস্তিষ্কের ভেতরে ঠিক কী চলে। আসলে এটা এক ধরনের অসম্পূর্ণ জাগরণ, মানে ব্রেনের যে অংশটা আমাদের হাঁটা চলা বা নড়াচড়া নিয়ন্ত্রণ করে সেটা জেগে ওঠে, কিন্তু যে অংশটা আমাদের চেতনা, যুক্তি, বিচারবুদ্ধি নিয়ন্ত্রণ করে সেই অংশটা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। ঠিক এই কারণেই একজন স্লিপ ওয়াকার হাঁটতে পারে, কথা বলতে পারে, এমনকি গাড়িও চালাতে পারে, কিন্তু সে কি করছে, কেন করছে তার কিছুই সে জানে না। বেশ, বিজ্ঞান তো কিছুটা বোঝা গেল। এবার চলুন আবার কেনেথ পার্কসের সেই কোর্টরুমের মামলায় ফিরে যায়। যখন ঘুমের মধ্যে করা কোনো কাজ অপরাধ হয়ে দাঁড়ায়, তখন আইন আর বিচার ব্যবস্থার সামনে এক বিশাল চ্যালেঞ্জ চলে আসে। কেনেথ পার্কসের আইনজীবীরা আদালতে বলেন যে, যেহেতু তিনি ঘুমের মধ্যে ছিলেন, তার কোনো অপরাধমূলক উদ্দেশ্য বা গিল্টি মাইন্ড ছিল না। মেডিকেল এক্সপার্টসরাও প্রমাণ দেন যে তিনি সত্যি সোমনাম্বুলিজমের শিকার। কোনো মোটিভ না থাকায় আর জোরালো প্রমাণের অভাবে জুরি তাকে নির্দোষ বলে রায় দেয়। এই কেসটা সারা বিশ্বে একটা মাইল ফলক হয়ে যায়। কিন্তু এই ঘুমের মধ্যে ছিলাম ডিফেন্সটা কিন্তু সবসময় কাজে দেয় না। যেমন ধরুন, ১৯৯৭ সালে আমেরিকার স্কট ফেলেটার তার স্ত্রীকে ৪৪ বার ছুরি মেরে হত্যা করেন, এবং তিনিও ঘুমের মধ্যে হাঁটার দাবি করেন। কিন্তু এক্ষেত্রে প্রমাণগুলো অন্য কথা বলছিল। তিনি অস্ত্র আর রক্তমাখা জামাকাপড় লুকানোর চেষ্টা করেছিলেন। তার কাজগুলো অনেক বেশি গোছানো আর উদ্দেশ্যমূলক মনে হচ্ছিল। ফলে জুরি তাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই ধরনের মামলাগুলো এতটাই জটিল যে একজন বিচারক তো একবার বলেই ফেলেছিলেন যে এটা আইনের এক জগা খিচুড়ি, কারণ একজন ব্যক্তি সত্যিই ঘুমিয়েছিলেন নাকি শাস্তি থেকে বাঁচার জন্য অভিনয় করছেন সেটা প্রমাণ করা প্রায় অসম্ভব একটা কাজ। বেশ, আদালত থেকে বেরিয়ে এবার চলুন সোমন্যাম্বুলিজম নিয়ে আমাদের মধ্যে প্রচলিত কিছু ধারণা, এর বিপদ এবং কি কি কারণে এটা হতে পারে সেই বাস্তব দিকগুলো একটু জেনে নেওয়া যাক। আমাদের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে ঘুমের মধ্যে হাঁটা কোনো ব্যক্তিকে হুট করে জাগিয়ে দিলে তার নাকি হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু আসল সত্যিটা হলো এটা একদমই ভুল কথা।
তাদের কোনো শারীরিক ক্ষতি হবে না, তবে হ্যাঁ, যেহেতু তাদের মস্তিষ্কের সচেতন অংশটা ঘুমিয়ে থাকে, হঠাৎ করে জেগে উঠলে তারা মারাত্মকভাবে বিভ্রান্ত আর ঘাবড়ে যেতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো তাদের না জাগিয়ে খুব আলতো করে ধরে বিছানায় ফিরিয়ে নিয়ে যাওয়া। পরিসংখ্যান বলছে প্রায় 15% শিশু তাদের জীবনে অন্তত একবার হলেও ঘুমের মধ্যে হাঁটে। তবে বড়দের মধ্যে এই হারটা অনেক কম, মোটামুটি 3 থেকে 4%। ভালো খবরটা হলো বেশিরভাগ শিশুই বড় হওয়ার সাথে সাথে এই সমস্যা থেকে বেরিয়ে আসে। তাহলে প্রশ্ন আসে, এটা হয় কেন? এর একটা অনেক বড় কারণ হল জেনেটিক্স বা বংশগতি। যদি বাবা মায়ের কারোরই ঘুমের মধ্যে হাঁটার ইতিহাস না থাকে, তাহলেও একটা বাচ্চার এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 22.5%। আর এই জেনেটিক কানেকশনটা কিন্তু বেশ শক্তিশালী। দেখুন, যদি বাবা বা মায়ের মধ্যে একজনের এই ইতিহাস থাকে, তাহলে বাচ্চার সম্ভাবনাটা বেড়ে দাঁড়ায় প্রায় 47.4%। আর যদি দুজনেরই থাকে, তাহলে তো কথাই নেই, সম্ভাবনাটা এক লাফে 61.5% পর্যন্ত হতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাপারটা অনেকটাই বংশগত। অবশ্য জেনেটিক্স ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো ঘুমের মধ্যে হাঁটার প্রবণতাকে উস্কে দিতে পারে বা ট্রিগার করতে পারে। যেমন ধরুন, ঘুম কম হওয়া, প্রচণ্ড মানসিক চাপ, স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের সমস্যা, কিছু বিশেষ ওষুধ আর অসুস্থতা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে জ্বর। তাহলে যাদের এই সমস্যাটা আছে, তারা বা তাদের পরিবার কিভাবে একটা নিরাপদ জীবন কাটাতে পারে, চলুন কিছু কার্যকরী উপায় দেখে নেওয়া যাক। সবচেয়ে জরুরি হল বাড়ির পরিবেশটাকে নিরাপদ রাখা। দরজা জানালা ভালো করে লক করা, সিঁড়িতে সেফটি গেট লাগানো, ব্যালকনিতে গ্রিল দেওয়া, এগুলো খুবই দরকারি। ঘর থেকে সব ধারালো বা বিপজ্জনক জিনিসপত্র সরিয়ে রাখা উচিত। আর সম্ভব হলে নিচতলায় ঘুমানো বা দরজায় অ্যালার্ম লাগানো কিন্তু খুব ভালো একটা উপায় হতে পারে। বাচ্চাদের অভিভাবকদের জন্য বিশেষ কিছু পরামর্শ হল বাচ্চার ঘরটাকে নিরাপদ রাখা আর মেঝেটা পরিষ্কার রাখা, যাতে সে হোঁচট খেয়ে না পড়ে। আর একটা ইন্টারেস্টিং টেকনিক আছে, যদি দেখেন যে বাচ্চাটা রোজ প্রায় একই সময়ে ঘুমের মধ্যে হাঁটে, তাহলে তার ঠিক 15 মিনিট আগে তাকে আলতো করে একটু জাগিয়ে দিলে এই ঘুমের চক্রটা ভেঙে দেওয়া সম্ভব। আর বড়দের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলা, পর্যাপ্ত ঘুমানো, মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা অন্য কোনো উপায় অবলম্বন করা, আর কোনো ওষুধের জন্য এমন হচ্ছে কিনা সেটা ডাক্তারের সাথে কথা বলে নেওয়া খুব জরুরি। সবশেষে এটা মনে রাখা দরকার যে ঘুমের মধ্যে হাঁটা কোনো ভূত প্রেত বা অলৌকিক ব্যাপার নয়। এটা আমাদের মস্তিষ্কেরই একটা জটিল এবং খুবই আকর্ষণীয় জৈবিক প্রক্রিয়া, যার অনেক কিছুই বিজ্ঞানীদের কাছে এখনও রহস্য। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর দার্শনিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যদি কোনো অপরাধ করার সময় মানুষের সচেতন মনটাই অনুপস্থিত থাকে, তাহলে তার শরীর বা তার করা কাজটাকে কি আদৌ দোষী বলা চলে? ভাবনার বিষয়, তাই না?